প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো এবং ঘরে বসে তোমরা নিশ্চয় তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজ আবারও তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে চলে আসছি। ক্লাসে যাওয়ার আগে আমার পরিচয়টা তোমরা জেনে নাও। আমি প্রতিমা দাস, সহকারী শিক্ষক, সালেজো সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামুল খান, চট্টগ্রাম। 2021 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা একটা নতুন পাঠ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে গাছবিজ্ঞান। সেই গাছবিজ্ঞান থেকে আমরা দুটো পাঠ নিয়ে আলোচনা করব। পাঠে যাওয়ার আগে দেখো পাঠ পরিচিতি। বিষয় গাছবিজ্ঞান, শ্রেণী দশম, অধ্যায় দশম। দশম অধ্যায়ের আজকে আমরা পড়ব খাদ্যের কাজ ও উপাদান, পাঠ 1 ও 2। মূল পাঠে যাওয়ার আগে এই পাঠ শেষে আমরা যা অর্জন করতে পারবো সেই শিক্ষণফল, খাদ্যের কাজ ব্যাখ্যা করতে পারবো, খাদ্যের বিভিন্ন উপাদান, উৎস, কার্যকারিতা ও শ্রেণীবিভাগ জানতে পারবো, খাদ্য উপাদানের অভাবজনিত রোগসমূহ চিহ্নিত করতে পারবো। চলো আমরা মূল পাঠে যাই। দশম অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান, পাঠ 1 খাদ্যের কাজ। জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলোই আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের ফলে যে কাজগুলো সম্পন্ন হয় তা হলো: 1 দেহ গঠন ও বৃদ্ধি সাধন, 2 ক্ষয়পূরণ, 3 তাপ উৎপাদন ও শক্তি প্রদান, 4 দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, 5 রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। আমরা প্রথমটাই নিয়ে আলোচনা করব, দেহ গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন দেহ গঠনের কাজ করে থাকে। শিশুর শরীর গঠনের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। একটি মাত্র কোষ থেকে মায়ের পেটে শিশু বৃদ্ধি ঘটে। কোষ পুষ্টি উপাদান গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে এবং দুটি কোষে বিভক্ত হয়। এভাবে আবার নতুন কোষের সৃষ্টি করে এবং পরবর্তীতে লক্ষ লক্ষ কোষ এবং আরও পরে কোটি কোটি কোষের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয়, অর্থাৎ খাদ্যের কাজ হলো শরীরের গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করা। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান এই কাজগুলো সম্পন্ন করে থাকে। আমরা 2 পড়ব ক্ষয়পূরণ। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার কাজও খাদ্যের। প্রতিনিয়তই পুরনো কোষের মৃত্যু ঘটে, যার ফলে নতুন কিছু পুষ্টি উপাদান শরীর থেকে বের হয়ে যায়, আর কিছু পুষ্টি উপাদান শরীরে থেকে যায়, যা নতুন কোষ গঠনে অংশ নেয়। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের সাথে ওইগুলো যুক্ত হয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে। আমরা যদি একজোড়া জুতো ক্রমাগত পরতে থাকি তাহলে তার তলা ক্ষয়প্রাপ্ত হয়, একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। কিন্তু জুতো ছাড়া যদি হাঁটা হয় তাহলে কিন্তু পায়ের তলা জুতোর মতো ক্ষয় হয়ে যায় না, কারণ প্রতিনিয়ত মৃত কোষ বা ক্ষয়প্রাপ্ত কোষগুলো জায়গায় নতুন কোষ তৈরি হচ্ছে এবং ক্ষয়পূরণের কাজ সম্পন্ন হচ্ছে। এভাবেই সুস্থ থাকার পর বা আঘাতপ্রাপ্ত হলে নতুন কোষ তৈরির মাধ্যমে ক্ষয়পূরণ ঘটে। তাই প্রত্যেক মানুষের শরীরেই খাদ্য হতে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলি ক্ষয়পূরণের কাজ করে শরীরকে ক্ষয় থেকে রক্ষা করে। আমরা নিচে একটা কলাম দেখতে পাচ্ছি, দেহ গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের কাজ কি কি? 1 হচ্ছে ক্ষয়পূরণ, 2 হচ্ছে দেহ অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ করে, 3 তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করে এবং 4 হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। 3 দেখো আমরা তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। একটি গাড়ির ইঞ্জিন চালানোর জন্য জ্বালানি হিসাবে পেট্রোল বা গ্যাসের প্রয়োজন হয়। এই জ্বালানি পুড়ে শক্তি তৈরি হয়, যার ফলে গাড়ি চলতে পারে। আমাদের শরীরকেও এই গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করতে পারি।
আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে যে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো শরীরের কোষে জ্বালানির মতো পুরো শক্তি তৈরি করে, ফলে আমরা সচল আছি এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। খাদ্য থেকে প্রাপ্ত বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরে যে তাপশক্তি উৎপাদন করে, তার ফলে আমরা কাজ করার ক্ষমতা অর্জন করি। বেঁচে থাকার জন্য রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস গ্রহণ, খাদ্যর পরিপাক এবং মলমূত্র ত্যাগ ইত্যাদি অত্যাবশ্যকীয় কাজ, যা সম্পাদন করতে শক্তির প্রয়োজন হয়। যখন আমরা ঘুমিয়ে থাকি তখনই কিন্তু শক্তি খরচ হয়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা রক্ষার জন্য, টিস্যু গঠনের জন্য, শরীরের বিভিন্ন তরল তৈরি, মায়ের দুধ তৈরি, সব ধরনের অভ্যন্তরীণ কাজের জন্য শক্তি প্রয়োজন হয়। এছাড়া চলাফেরা, খেলাধুলা, কথা বলা এবং সব রকমের বাহ্যিক চাহিদার জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয়। 4 দেখবো আমরা কি দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ করে। খাদ্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, যার জন্য খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য গ্রহণের পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তা হলো শক্তি উৎপাদনের জন্য পুষ্টি উপাদান পুরে। পেশি সঞ্চালনের জন্য শক্তি ব্যবহৃত হয়, নতুন কোষ গঠন করে, বিভিন্ন ধরনের দেহ তরল উৎপাদন ও নিঃসরণ হয় ইত্যাদি। এই প্রক্রিয়াগুলোকে সম্পাদন করতে কিছু কিছু পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ, যেমন খাদ্যের ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ লবণ, প্রোটিন ও পানি। এগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার কাজে সহায়তা করে। এছাড়া শরীরে বিভিন্ন এনজাইম ও হরমোন উৎপাদনে বিভিন্ন প্রোটিন ও ধাতব লবণের ভূমিকাও রয়েছে অনেক। এই এনজাইম ও হরমোনগুলো শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন বিক্রিয়া বা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ দেহের অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ন্ত্রণেও ও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যের ভূমিকা অনস্বীকার্য। আমরা 5 দেখি খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। প্রতিদিনই আমাদের শরীর বিভিন্ন ধরনের অণুজীব দিয়ে বা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। এই আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা। আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়। খাদ্যের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জনে প্রধান ভূমিকা পালন করে থাকে। পুষ্টিকর খাদ্য গ্রহণে শরীরে সহজেই সুস্থ থাকে, অর্থাৎ শরীরের সঠিক সুস্থতা রক্ষা হয়। অন্যদিকে দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে পুষ্টির অভাব দেখা দেয়। পুষ্টির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা যায় এবং সহজেই অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। সংক্রামক রোগে আক্রান্ত হলে কিছু কোষের মৃত্যু ঘটে এবং কখনো কখনো টিস্যুগুলো ধ্বংস হতে পারে। শরীরে নতুন কোষ গঠনের মাধ্যমে টিস্যুর ক্ষয়পূরণ করে থাকে। এক্ষেত্রে শক্তি, প্রোটিন এবং অন্যান্য পুষ্টির উপাদানের প্রয়োজন হয়। তাহলে আমরা উপরের আলোচনা থেকে একথাই বলতে পারি যে খাদ্য শুধু ক্ষুধাই নিবৃত্তি করে না, শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকে। তাই শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা উচিত। আমরা পার্ট 1 সম্পর্কে জানলাম খাদ্যের কাজ। এখন জানব খাদ্যের উপাদান। খাদ্যের উপাদানের মধ্যে প্রথমে প্রোটিন সম্পর্কে আমরা জানব। খাদ্যকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাদের পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান বলে। এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো প্রধানত 6 প্রকার। আমরা সেটা কি জানবো, যেমন 1 হচ্ছে প্রোটিন, 2 কার্বোহাইড্রেট, 3 ফ্যাট, 4 ভিটামিন, 5 ধাতব লবণ এবং 6 হচ্ছে পানি। এগুলো আমাদের শরীর গঠন, রক্ষণাবেক্ষণ এবং তাপ শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খাদ্য থেকে প্রাপ্ত 6টি পুষ্টি উপাদানের প্রতিটি আমাদের দেহে একাধিক কাজ করে থাকে। আমরা এই 6টি পুষ্টি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করব এরপরে। প্রথমেই জানবো আমরা প্রোটিন সম্পর্কে। প্রোটিন শব্দটা গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে। এর অর্থ হলো সর্বপ্রথম
অবস্থান। যেখানে প্রাণের অস্তিত্ব সেখানেই থাকে প্রোটিন। তাই প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব না। প্রাণী এবং উদ্ভিদ জগতে প্রোটিন একটা প্রধান অংশ। এজন্য প্রোটিনকে মুখ্য উপাদান হিসেবে গণ্য করা হয়। এখন দেখব প্রোটিনের গঠন। সব প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। কোনো কোনো ক্ষেত্রে সালফার, ফসফরাস, লৌহ ইত্যাদি মৌলিক পদার্থ যুক্ত থাকে। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড, পরে কার্বন, এরপর হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। আমরা এখন জানব অ্যামাইনো অ্যাসিড কি। বড় আকারের একটা প্রোটিনকে আদ্র বিশ্লেষিত করলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে একটা অ্যামাইনো দল ও একটা কার্বক্সিলিক দল বিদ্যমান থাকে। এদের অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজনীয়তার ভিত্তিতে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হচ্ছে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। আমরা প্রথমে জানব অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি? কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। এরপরে আছে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলে কোনো সমস্যা হয় না। ও সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলে। আমরা এখন জানব প্রোটিনের শ্রেণী বিভাগ সম্পর্কে। প্রোটিনকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় সে সম্পর্কে। উৎস অনুযায়ী প্রোটিনের শ্রেণী বিভাগকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন প্রোটিনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে প্রাণীজ প্রোটিন হচ্ছে কোনগুলো? যে প্রোটিনগুলো প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলে, যেমন ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি খাদ্যের উদ্ভিজ্জ প্রোটিন। এখন আমরা জানব অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। প্রোটিনের শ্রেণীবিভাগ। তাহলে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়। আমরা প্রথমটা জানব কি সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। যেসব প্রোটিনে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের উপযোগী অনুপাতে বর্তমানে থাকে সেই প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন বলে। যেমন মাছ, মাংস ইত্যাদি প্রাণীজ প্রোটিনে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয় পরিমাণে বর্তমান থাকে। এই জন্য এই প্রাণীজ প্রোটিনগুলো সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। এরপর জানব আংশিক বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কোনগুলো। কোনো কোনো প্রোটিনে একটা বা দুইটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দেহ গঠনের জন্য উপযোগী অনুপাতে থাকে না, ফলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। এইসব প্রোটিনকে কম উপযোগী বা আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে, যেমন চাল, ডাল, আটা, বাদাম, আলু ইত্যাদি। বিভিন্ন উদ্ভিদজাত প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো কম পরিমাণে থাকে, যেমন ডালে মেথিওনিন এবং চালে লাইসিনের পরিমাণ কম থাকে। আমরা যা দেখছি অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। যে প্রোটিনে দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিডগুলো পরিমিত পরিমাণে বিদ্যমান থাকে না, সেগুলোকে অসম্পূর্ণ প্রোটিন বলে, যেমন ভুট্টার প্রোটিন হচ্ছে জেইন। আমরা আগেই পড়েছি প্রোটিনের উৎস হচ্ছে
দুইটা, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিনের মধ্যে আছে মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ছানা ইত্যাদি, এবং উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে আছে বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, চাল, গম ইত্যাদি। আমরা এখন প্রোটিন সম্পর্কে জানলাম। এখন প্রোটিনের কাজ কি, প্রোটিন আমাদের শরীরে কি ধরনের কাজ করে সে সম্পর্কে জানব। প্রথমেই দেখো, দেহ গঠন ও বৃদ্ধি সাধন। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে কোষ গঠন ও বৃদ্ধি সাধন করা। আমাদের দেহের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত প্রোটিন দিয়ে তৈরি। 2. ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। তাহলে প্রোটিন আমাদের ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ করে কিভাবে? আমাদের কোষগুলো প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে এই প্রোটিন। কোনো ক্ষতস্থান সারাতেও প্রোটিনের ভূমিকা রয়েছে। 3. আমরা দেখতে পাচ্ছি তাপ শক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে থাকে। 4. দেহের রোগ প্রতিরোধ শক্তি অর্জন। বাইরের বিভিন্ন রোগ জীবাণু নানাভাবে আমাদের দেহে প্রবেশ করে নানা রকম রোগ ব্যাধি জন্মাতে পারে। এইসব রোগ জীবাণুকে প্রতিরোধ করার জন্য দেহে তাদের বিরোধী পদার্থ বা অ্যান্টিবডি তৈরি করা প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রোটিন মনন শক্তির বিকাশ করে। কিভাবে? মানসিক বিকাশও প্রোটিনের অপরিহার্য। মানসিক বিকাশ বা মস্তিষ্কের বিকাশের সময় প্রোটিনের অভাব হলে বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। প্রোটিন দেহাভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ করে। প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, হরমোন ইত্যাদি দেহাভ্যন্তরের বিভিন্ন কাজকর্ম সুপরিচালিত করে থাকে। 7. প্রয়োজনীয় উপাদান পরিবহন করে। তাহলে রক্তের প্রোটিন হিমোগ্লোবিন বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে এই প্রোটিন। প্রোটিন দেহ পানির সমতা রক্ষা করে। প্লাজমা বা রক্তের প্রোটিন দেহে পানির সমতা বজায় রাখে। এখন আমরা দেখব প্রোটিনের অভাবজনিত লক্ষণগুলো কি। শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে কি কি হতে পারে? 1. দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন কমে যায়, চামড়া খসখসে হয়, চুলের রং ফ্যাকাশে হয়, মেজাজ খিটখিটে হয়, মানসিক বিকাশে সে পিছিয়ে পড়ে। প্রোটিনের ঘাটতিতে এনজাইমের সংশ্লেষণ কমে যায় এবং খাদ্যের ঠিকমতো পরিপাক হয় না, বদহজম হয়। রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে শিশুর উপরে লক্ষণগুলোর পাশাপাশি হাত পা ফুলে যায় এবং মুখে পানি আসে। এই অবস্থাকে কোয়াশিয়কর বলা হয়। সাধারণত 1 থেকে 4 বছরের শিশুরাই এর শিকার হয়। এছাড়া প্রোটিন ও ক্যালোরি উভয়ের অভাব হলে ম্যারাসমাস দেখা যায়। এই ক্ষেত্রে শিশুর শরীর খুবই শুকিয়ে যায়, বৃদ্ধের মতো চেহারা হয় ও বর্ধন ব্যাহত হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের অভাব হলে শোধ অর্থাৎ গায়ে পানি এসে যায় এবং পানি আসতে পারে। 2. রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। 3. রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের পাঠের বিষয়। আমি চেষ্টা করেছি পাঠটি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি তোমরা পাঠটুকু ভালোভাবে বুঝতে পেরেছ। এই পাঠের উপর ভিত্তি করে তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটা দেখো। আমরা খাদ্যের কাজ সম্পর্কে জানলাম। সেই পাঠ থেকে তোমরা বাড়ির কাজটা গুছিয়ে লেখার চেষ্টা করবে। বিভিন্ন ধরনের খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে তা ব্যাখ্যা করো। আমরা যতটুকু পাঠ পড়েছি 1 এবং 2 সেই পাঠটি বুঝিয়ে তোমরা বাড়ির কাজটি লেখার চেষ্টা করবে। আবারও তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এ প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ।